হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আশা করি সব ভূত এফএম এর শ্রোতারাও ভালো আছে। আমার ঘটনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই লজিক বিহীন লেগেছে। আমার কাছে মোটেও লাগেনি যে এই ঘটনাটার কোনো যুক্তি হতে পারে। যদি কারো জানা থাকে দ্যাটস বেটার। ঠিক আছে, আমি আমার ঘটনায় ঘটনাটা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো। আমি তাকে মাসিমা বলেই ডাকতাম। গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই, যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও মানে তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত। এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে। তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকে, আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, মানে এরকম ছিল সিকোয়েন্সটা, যে আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে ঘরে দেখাবো। যখন আমি ধূপ ধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক, ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো। ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা, আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য। গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, যে সন্ধ্যেবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময়ই আসতেন, আর আমি এই রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ, ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, মানে বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি মারা গেছেন। 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই, অগস্ট, এরকম, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন, 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো, সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পর দিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিন আর কিছু করতে পারিনি। তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি, মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য, যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো। সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি, যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট, আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম।
উনি তো মারা গেছেন কতক্ষণ, মানে আই ওয়াজ শকড। আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতেই পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিই এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা। সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, গ্যাস ভেন্টটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই। আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিয়ে কি করব বুঝতে পারি না, এতটা ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আমার ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটু দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল, দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিল আমি জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাসজনিত, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপরে আমি ওনাকে দেখতে পেয়েছি। আমি কিন্তু ওনাকে তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিকহীন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই, এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন, দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটি যে আপনি বলবেন, এটা কতদিন আগের ঘটনা? এটা রিসেন্টলি গত আগস্ট মাসের 5 তারিখে ঘটে যায় আমার সাথে ঘটনাটা। তার মানে খুব টাটকা একটা ঘটনা। যে শুনি আমরা ঘটনাটি। আচ্ছা, প্রথমে বলে নেই, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো বর্তমানে একটা সরকারি হসপিটালে ইন্টার্নি অবস্থায় আছি। আমি সঙ্গত কারণে আর কি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। জি। তো ইন্টার্নি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমেই রাতে নাইট ডিউটি করতে হয়। তো আমাদের আর কি একটা শিডিউল থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা নাইট ডিউটি করি। আচ্ছা। তো ওই দিন, ঘটনার দিন রাতে আমার ওই দিন নাইট ডিউটি ছিল না। আচ্ছা। কিন্তু হসপিটাল থেকে আমার একটা ফোন আসে। তো আমি ফোনটা পিক করার পরে দেখি যে হসপিটাল থেকে আমার একজন স্যার আমাকে ফোন দিচ্ছে। উনি মানে আমাকে বলে যে আজকে ইন্টার্নি স্টুডেন্টরা আসে নাই, তো হসপিটালে অনেক ভিড়, উনি একা একা পারছে না। আচ্ছা। আমাকে যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করে। তো কি আর করা, কিছু করার নেই, আমি রাজি হই। আচ্ছা। তো ফোনটা আসে 11:30টার দিকে। জি। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিতে প্রায় 12টা বেজে যায়। তো দেন আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে আমার বাসা থেকে হসপিটালের দূরত্বটা মোটামুটি ভালোই। তো আমার যেতে হয় 3 ভাগে আর কি, ভেঙে ভেঙে। ফার্স্টে অটোতে করে যেতে হয়, তারপর কিছুটা পথ নৌকা দিয়ে আর কি নদী পার হতে হয়, তারপর রিক্সায় করে যেতে হয়। তো প্রথম 2টা ধাপ আমি ঠিক মতোই যাই। যাওয়ার পরে রিক্সাতে উঠি। ওঠার পরে ওই সময় তো প্রায় 12:30টার মতো বাজে। তো দেখা গেল মানে ওই সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, মানুষজন তেমন ছিল না। তো রিক্সাতে ওঠার পরে রিক্সা ঠিক মতোই চলছিল। কিছুটা পথ যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠি। তো হাইওয়েতে উঠলে ওখানে 2টা লেন আর কি রাস্তা, আসার জন্য একটা, যাওয়ার জন্য আরেকটা। তো আমরা যাচ্ছিলাম, ল্যাম্পপোস্টের আলোতে রিক্সা চলছিল, ভালোই লাগছিল, পরিবেশটা খুব শান্ত। তো ওই টাইমে হঠাৎ করে মানে আমার নজরে আসে যে আমাদের অপোজিট লেন থেকে 2টা ছেলে একটা বাইক নিয়ে আসছে। আচ্ছা। তো তারা বাইকটা মোটামুটি হাই স্পিডেই আসছিল তাদের। তো আসার পথে রাস্তা কিন্তু ফুল ক্লিন, রাস্তায় কোনো লোকজনও নেই বা গাড়ি ঘোড়াও নেই। তো হঠাৎ বাইকটা আস্তে আস্তে যখন মোটামুটি আমাদের কাছাকাছি আসে, আমাদের অপোজিট লেনে কাছাকাছি যখন আসে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ বাইকটা জাম্প করে এবং উল্টে যায়। এবং বাইক যে ড্রাইভ করছিল যে ছেলেটা, সে ওখানেই মানে বাইকের নিচে পড়ে যায়।
আর পিছনে যে ছেলেটা ছিল ও কিছুটা দূরে যেয়ে পড়ে। তো আমি রিক্সা থেকে এই জিনিসটা দেখি, দেখার পরে মানে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন একটা পরিবেশে এমন হলো কেন। রাস্তা পুরো ক্লিয়ার, কোথাও কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড কিছুই নেই, আচ্ছা। ফাঁকা রাস্তাতে এরকম হওয়ার কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাবার সময় ছিল না তখন আমার। আমি রিক্সা থেকে নামি এবং খুব দ্রুত মানে তাদের কাছে যাই, এবং আমার সাথে আমার রিক্সাওয়ালা মামাও যায়। তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টে ফলো করি যে ছেলেটা একটু দূরে যে পড়েছে সে মোটামুটি ঠিক আছে, এখন সে উঠে বসেছে আর কি, এবং হাতে যেখানে ব্যথা ট্যাথা পাইছে হাতে মাথায় ওখানে ধরতেছে আর কি। আর যে ছেলেটা বাইকের নিচে পড়ছে মানে ড্রাইভ করছিল সে বাইকের নিচে ছিল, তো আর বাইকটা তখনও স্টার্টিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি আগে ফার্স্টেই যাই যে ওকে উদ্ধার করার জন্য, এখনো বাইকটা স্টার্ট আছে, ওইটা অফ করে ওকে উদ্ধার করার জন্য। কিন্তু ওর কাছে যাওয়ার পরে মানে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এটাই যে ও মানে ওর অবস্থা খুব গুরুতর, কিন্তু ও বলতেছে যে আমাকে না আগে আমার ফ্রেন্ডকে ধরেন, যে এইটা দূরে যে খুব আজব পড়ছে। জায়গা, আপনারা মন দিয়ে শুনবেন এই জায়গা। সে আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে না ধরে আগে আমার ফ্রেন্ডটাকে ধরেন, এবং ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। মানে এটা শোনার পরে আমি আরো বেশি মানে অবাক হয়ে যাই যে ওই মেয়েটা বলতে এখানে তো কোনো মেয়ে নেই, শুধু আমরা 4 জন মানুষ আছি, আমি, আমার রিক্সাওয়ালা মামা আর ওরা 2 জন, এছাড়া আর কেউ নাই। কিন্তু ও বলছে যে ভাইয়া ওকে আগে ধরেন, ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। তো এটা শোনার পরে মানে আমার মাথা কাজ করতেছিল না, এটা কি হচ্ছে। তো যাই হোক, ওটা ভাবার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ঘুরে আর কি ওই দিকে তাকাই, ওই ছেলেটার দিকে। মানে এইটাই হচ্ছে সবচাইতে মানে শকিং মুভমেন্ট হচ্ছে যে আমি একটু আগে ওকে দেখলাম যে ও রাস্তায় উঠে বসছে এবং ওর হাতে পায়ে যেখানে ব্যথা পাইছে ওখানে ধরতেছে। তো এখন আমি তাকানোর পরে দেখতেছি যে সে ওর মানে মুভমেন্টটা বা ইয়াটা দেখে এমন মনে হচ্ছে যে ওর গলা থেকে হাত দিয়ে কিছু সরানোর চেষ্টা করছে, মনে হচ্ছে কেউ কারোর গলাতে চাপ দিয়ে ধরলে যেরকম হয় অনেকটা ওই রকম, এবং মানে মাটিতে অনেক মানে ছোটাছুটি করছে আর কি, এমন অবস্থা। পরে মানে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। আচ্ছা। পরে আমি মানে তাড়াতাড়ি করে ওই দিকে ঘুরে ওর কাছে যাওয়ার মানে কাছাকাছি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে মানে ওর দেহটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়, নিথর হয়ে যায়, মানে কোনো নড়াচড়া কোনো মুভমেন্ট নেই। এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না, আমি দৌড়ে যাই ওকে ধরে জিজ্ঞাসা করি যে ভাই কি হয়েছে বা কি প্রবলেম, কোনো রেসপন্স নেই। তারপর আমি ভালো করে ডাক দিই, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার পরে আমি ওর পালস এবং বিপিটা দেখি। আচ্ছা। হাতেই দেখার পরে আমি দেখতেছি যে অন দ্য স্পট মানে ওর হাত মানে পালস বিপি সবকিছু। আচ্ছা। মানে তখন আমি পুরা মানে থ হয়ে যাই যে আমার চোখের সামনে আমি মাত্র ওকে দেখলাম সব ঠিকঠাক উঠে বসছে, কিন্তু এখন মানে 30 বা 40 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেছে, পালস বিপি কিছুই নেই। আমি বুঝতে পারছি যে ও আর নেই, কিন্তু মানে তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। আমি ওকে ধরে বসে পড়ি রাস্তার মধ্যে। তারপর আমার আর মানে কিছু সুস্থ মানুষ চোখের সামনে এরকম হয়ে গেল, একদম চোখের সামনে আমার। মানে তখন আমি মানে ওই জিনিসটা নিতে পারি নাই, আমি মানে অনেকটা মানে ফিজ হয়ে গেছি, মানে বরফের মতো হয়ে আমার ওইখানে বসে পড়ছি রাস্তার মধ্যে। দেন ঘটনা এখানে শেষ না, ঘটনা শুরু হলো কেবল। দেন মানে এটার পরে আমার আর কিছু মনে পড়ে মানে করতে পারছিলাম না। তো হঠাৎ আমার যখন মানে কিছুটা মানে সম্বিত ফিরে আসে তখন আমার পিঠের মধ্যে কেউ হাত দেয়। তখন পিছনে তাকাই, তাকানোর পরে দেখি হাইওয়ে ডিউটিরত পুলিশ আছে না, পুলিশদের একটা ভ্যান আমার পিছনে আছে আর 3টা পুলিশ আমার পিছনে। ওনারা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে, কিন্তু তখন আমার বলার মতো কোনো শক্তি বা বলবো যে আমার ওই রকম কোনো এবিলিটি ছিল না আমার ভিতরে। আমি ওই ছেলেটাকে ধরে বসেই আছি। তো তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা সবকিছু খুলে বলে কি কি হয়েছে এখানে। তো বলার পরে তারা আর বেশি লেট করে না, আমাকে এবং ওই 2টা ছেলেকে সহ ওদের ভ্যানে করে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আনার পরে আমাদের স্যার, আমার যে ডিউটিরত স্যার আছে ওই স্যার আসে। আসার পরে ফার্স্ট ছেলেটাকে, যে ছেলেটাকে মানে মানে পালস বিপি অফ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ওকে স্যার এসে চেক করার পরে মানে স্যার ঘোষণা দেয় যে ও মারা গেছে, ও আর নেই। এটা শোনার পরে তারপরে আর কি হয় আমার আর কিছু মনে নেই। যখন আমার মানে সবকিছু আবার আমি জ্ঞান ফিরে বা বুঝতে পারি তখন আমি মানে নিজেকে আবিষ্কার করি আমাদের হসপিটালের বেডে। তখন প্রায় সকাল 11:30 বা 12টা বাজে। তো আমি সবার কাছে জানতে চাই যে কি হয়েছে আমার। তখন তারা বলে যে আমি মানে ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম এবং অনেক চেষ্টা করার পরও আমার সেন্স মানে ফিরে আনা সম্ভব হয়নি। তো পরে আমি ওঠার পরে জিজ্ঞাসা করি কি হয়েছে, পরে বলে যে ওই ছেলেটা মারা গেছে আর যে বাইকের নিচে পড়ছিল ও মোটামুটি এখন সুস্থ আছে, ওকে আমাদের হসপিটালেই ভর্তি করা হয়েছে। তো তখন আমার মাথায় মানে অনেক পেইন ছিল, আমি মানে কোনো কিছু নিতে পারছিলাম না। পরে আমি স্যারের কাছ থেকে ছুটি নেই, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমি একবার মানে ওই ছেলেটাকে দেখতে চাই,
যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আমাদের সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। ওনারা বললো যে না, এখন মোটামুটি ভালো আছে, ও হাতে পায়ে কিছু ব্যথা পাইছে আর হাতে আর একটা বোনস ব্রেকডাউন হয়েছে। ড্রাইভ করছিলেন, তার অবস্থা এখন ভালো? হ্যাঁ, এখন মোটামুটি, হ্যাঁ এখন সম্পূর্ণ ভালো, Okay, মানে okay. আউট অফ ডেঞ্জার। হুম। ওর শুধু বাম হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে, আর এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না? মেজর কোনো Accident ধরনের কোনো প্রবলেম ওর ছিল না। যা ছিল নর্মাল মাইনর। আচ্ছা। তো এটা আমি শোনার পরে মোটামুটি ভালো লাগলো, তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে রিক্সায় করে যে ওখানে বলছিলাম ফার্স্টে যে আমার নদী পেরোতে হয়, তো আমি নদীর ওখানে যে নৌকাতে উঠি। উঠার পরে নৌকাটা একটু ছাড়ার পরে আমি হঠাৎ করে নৌকার সামনের দিকে করি, ওখানে আমি একটা মেয়ে দেখতে পাই। আচ্ছা। যে মেয়েটা ছিল মানে নীল শাড়ি, নীল চুড়ি, মানে পুরা শরীরে নীল জামা কাপড় পরা আর কি, আর কপালের টিপটা শুধু ছিল লাল। আচ্ছা। ঠিক আছে, মেয়েটা মানে আমি মেয়েটার দিকে তাকাই খুব ভালো করে, মেয়েটাও আমার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে। তো এটা দেখার পরে আমি একটু বিব্রত বোধ করে আমি মানে অন্যদিকে ফিরে তাকাই, ওই দিকে আর তাকাই না। যখন নৌকাটা ঘাটে যে মানে ফিরার পরে নামবো আমরা, তো নামার সময় মেয়েটা সবার সামনে ছিল, মেয়েটা সবার আগে নামার কথা, কিন্তু মেয়েটা নামছে না, মেয়েটা দাঁড়ায় মানে ওইখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু এই জায়গাতে আমি আরো বেশি হই যে আমি দেখতে পাই যে আমার নৌকার মধ্যে অন্য যে যাত্রীগুলো ছিল সবাই ওই মেয়েটার ভিতর দিয়া, মনে হচ্ছে যে মেয়েটা একটা ধোয়া বা কুয়াশার কুণ্ডলীর মতো, ওর ভিতর দিয়ে সবাই পাস করে চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট, মানে ওর ভিতর থেকে সবাই ওর ভিতর দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে। এটা দেখার পরে মানে আমি ওই জায়গাতে আমার হাত পা সবকিছু কাঁপা শুরু হয়ে যায়, আমি কিছু মানে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। তো ওই মুভমেন্টে মেয়েটা কোনো কিছুই না, ভয়ঙ্কর কিছুই না, জাস্ট আমার দিকে তাকায়া একটা হাসি দেয়, খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরে মানে আমি নৌকার মধ্যেই বসে পড়ি, মানে আমি আর কিছু করতে পারছিলাম না, নড়াচড়ার কোনো শক্তি আমার ভিতরে ছিল না। তো ওই টাইমে নৌকাওয়ালা মামা ভাবে হয়তো আমি অসুস্থ বা কিছু, উনি আমাকে ধইরা আর কি একটা দোকান নিয়ে মাথায় পানি টানি দেয়। তো আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে একটা অটো করে বাসায় পাঠিয়ে দেয়। তো সরি, এই জায়গায় একটু মিস করছি, যখন মানে মেয়েটা হাসি দেয়া মানে ওখান থেকে চলে যায়, ওই টাইমে আমার মোবাইলে একটা ফোন আসে। হ্যাঁ, আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করার পরে মানে ফোনটা তোলার পরে আমি দেখতেছি যে আমার হসপিটাল থেকেই এখন বর্তমানে যেই ডিউটিতে আছে আমার ওই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ও আমাকে জানায় যে যে ছেলেটা এতক্ষণ ভর্তি ছিল, মানে যে বাইকের নিচে পড়ছিল, ওই ছেলেটা হ্যাঁ স্বাভাবিক ছিল, সেই মাত্র মারা গেছে। এইটা শোনার পরে আমি আরো বেশি ভেঙে পড়ি এবং নৌকার মধ্যে বসে পড়ি আর কি। পরে নৌকাওয়ালা মামা আমাকে নিয়ে আর কি পানি টানি দিয়া ঠিক হওয়ার পরে একটা অটোতে করে বাসায় পাঠায়। বাসায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতেছিল যে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত মানে আমার সাথে কি হচ্ছে, এটা আমি মানে এটার কোনো কিছু বুঝতেই পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। পরে যাক ভালো একটা গোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিই। তো ঘুম থেকে সন্ধ্যায় আমি উঠি, উঠার পরে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিই যে কিভাবে মারা গেল ওই ছেলেটা জানার জন্য। তখন তো আমার মাথায় কিছু ছিল না, আমি জিজ্ঞাসাও করতে পারিনি। তো দেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে বলে যে ওই ছেলেটা মরার আগে কিছু কথা বলতেছিল, মানে নিজে নিজেই অনেক কিছু বলতেছিল। কথাগুলো ছিল এরকম যে ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে মারছে, এখন সে আমাকে মারতে আসছে, তোমরা সবাই আমাকে বাঁচাও। এবং মেয়েটার বর্ণনা দেয় এরকম যে ও নীল শাড়ি পরা, নীল চুড়ি পরা, কপালে একটা লাল টিপ, এই মেয়েটা এখানে আসছে, এখন আমাকে মারবে, আমার ফ্রেন্ডকে মারছে আগে, এখন আমাকে মারবে, আমাকে বাঁচান। তো আমাদের হসপিটালের ডাক্তাররা বা সিস্টাররা সবাই জিজ্ঞাসা করে কোথায় মেয়ে, তো হাত দিয়ে শুধু বারবার দরজার দিকে দেখায় যে ওই যে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। ও লাস্ট কথা এইরকমই ছিল। তার কিছু সময় পরে হঠাৎ মানে ভালো সুস্থ, হঠাৎ ওরও ওই আগের জনের মতোই মানে পালস বিপি হঠাৎ অফ, ও মারা যায়। তো এটা শোনার পরে আমি আরো বেশি অবাক হই যে মানে আমি যে মেয়েটাকে নৌকাতে দেখছিলাম এটার সাথে ওর বর্ণনা দেওয়া মেয়েটার কিন্তু পুরাপুরি মিল আছে, নীল শাড়ি, নীল চুড়ি এবং লাল টিপ সবকিছু একদম পুরোপুরি মিল আছে। মানে এটা শোনার পরে আমি তো আরো বেশি অবাক, কি ব্যাপার, তাহলে আমি এটা কি দেখলাম, আমি কেন দেখলাম। যাই হোক, এটার পরে মানে আমি এতটাই সিক হয়ে যাই যে আমার আর মানে হসপিটালে যাওয়ার মতো বা করার মতো আমার অ্যাবিলিটি থাকে না। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে প্রায় বাসায় চলে যাই, প্রায় 1 মাসের মতো বাসায় ছিলাম আমি। তো মানে আর ফিরে নারায়ণগঞ্জে আসা হয় নাই। যখন আসি মানে মোটামুটি সুস্থ হওয়ার পরে আসি, তারপরে আমি প্রায় এই জিনিসটা ভুলে গেছি, এমন অবস্থা। তো একদিন হঠাৎ আমাদের ওইদিকে একটা মেলা হয়, তো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওইখানে মেলাতে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম। তো পাশে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে ফলো করি আর কি। ফলো করার পর আমি ওই
ওই জায়গাতে দেখতে পাই। আচ্ছা, মানে এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার হাতের থেকে ফুসকার প্লেটটা পড়ে যায়। মেয়েটা সেম স্বাভাবিক ভাবে ওই ড্রেস আপ ওইভাবে আমার দিকে তাকায় আছে, এবং আমার হাত থেকে যখন ফুসকার প্লেটটা পড়ে যায় তখন সে আবার আগের মতো একটা হাসি দেয়, দিয়ে আবার ভ্যানিশ। এটা দেখার পরে মানে আমি আবার ওই রকম আগের মতো হয়ে যায়, মানে আমার কথা বলার মতো বা চলার মতো কোনো শক্তি থাকে না। পরে আমার ফ্রেন্ডরা ধরে আমাকে বাসায় আনার পরে আমি ওদের কাছে সবকিছু বলি। তো বলার পরে মানে ওরাও কিছু করতে পারে না, মানে কি করবে, ওদেরও কিছু করার নেই। পরে হ্যাঁ এটা যায়, কিন্তু সবচাইতে মানে কি বলে দুঃখের বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার সাথে এখন পর্যন্ত মেয়েটা 3 বার দেখা হয়েছে, সেম ভাবেই আমি ওকে দেখতে পাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে এটা যে আমি মেয়েটাকে কখনো একা বা নিরিবিলি ভাবে দেখতে পাই না। আমি এমন জায়গায় দেখতে পাই যেখানে অনেক মানে লোকজন আছে, ক্রাউডেড এরিয়া গুলাতে, অনেক এইসব জায়গাগুলোতে আমি ওকে দেখতে পাই। তো আমি এখন পর্যন্ত এটা জানি না যে আমার সাথেই কেন এই ঘটনাটা ঘটলো, বা আমি ওই মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি, বা কি চায় আমার কাছে। কখনো কিছু বলেও না, কোনো কিছুই না, জাস্ট সামনে আসে, কিছু সময় থাকে, একটা মুচকে হাসি দেয়, দেন চলে যায়। ওকে, তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তা আপনার ঘটনা এবং আপনাকে আপনার নামটা একটু প্লিজ বলবেন, যেহেতু আজকে অনেক মানুষ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সবার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা। আমার নাম রিগান। রিগান, চলে যায় আপনার ঘটনায়। আমার ঘটনাটা পুরান ঢাকার লালবাগ আমলিগোলা এলাকার। তো সিকিউরিটির কারণে আমি নামটা বলছি না, বাসার নামটা। ঘটনাটা হলো গিয়া একটা ছোট বাচ্চাকে নিয়ে। জি, অদ্ভুত একটু ঘটনাটা, যেমন ঘটনাটা 3 বছর আগের ঘটনাটা আমি শুনছি যার সাথে ঘটে গেছে বাচ্চার মার মানে নানুর কাছ থেকে। নানুর কাছ থেকে শুনছি। উনি ঘটনাটা শুরু করছে এভাবে যে উনি প্রথম ওই বাসায় ভাড়া গেছে, ভাড়া থাকে। তো খুব স্বাভাবিক কয়েকদিন চলতেছিল। তো পুরান বাসা, তো ওখানে ওর বাচ্চাকে, ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা, বিছানার মধ্যে শুয়ে উনি ঘরের কাজ টাজ করতেছিল ওর মা। তো একটা খুব কালো রঙের একটা খুব মানে বড় আকার একটা বিড়াল জানালা দিয়ে ওর বাচ্চার দিকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এমন ভাবে দেখতেছিল যে মানে বাচ্চাটার দিকে কোনো কিছু মানে তাড়ানোর চেষ্টা করতেছিল, আম্মু এটা দিতেছে ওইটা দিয়ে, হুশ বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরতেছে না। তো ওর আম্মা এক পর্যায়ে ওইটা জানলাটা বন্ধ করে দিছে। তো ওর কিছুক্ষণ পর থেকে বাচ্চা খুব কান্নাকাটি করা শুরু করছে, কোনো কিছুতে মানে না, কোনো কিছু থামে না, এভাবে করে। তো বাচ্চাকে খাওয়া দেয়, যতটুকু খাওয়া দেয় তার চেয়ে বেশি খাওয়া দেয়। ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা মারা সুজি দেয় বা এটা দেয় সেটা দেয়। তো যদি এখানে 1 পেলা সুজিও সারাদিনে লাগতো, এখানে লাগে গেছে 3-4 মানে পাতিলা। আর আপনার গিয়া বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাইতেছে মানে এমন ভাবে খাইতেছে যে মনে হতো শরীরে রক্ত টেনে খাইতেছে। তো এমন মা বাচ্চাদের শরীর থেকে সরাই দিতেছে, কোলে থেকে সরাই দিতেছে, যে কষ্ট হইতেছে, পারতেছে না। তো এমন করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তো যখন ওর আব্বা কাছ থেকে আসলো, তো বললো যে দেখো বাচ্চা এই করতেছে, এমন এমন বিহেভিয়ার, বাচ্চার অনেক কান্নাকাটি করতেছে আর এমন অনেক পরিমাণ খাইতেছে। তো বলতেছে হয়তো ছোট বাচ্চা এমন হইতে পারে। তো ওর আম্মা বলতেছে না, আমার কাছে নেই, এমন ভাল লাগতেছে না, বাচ্চা ছোট বাচ্চা, আমার একটাই ছেলে। তো বললো ঠিক আছে, আমি হুজুরে ডাক দিয়ে নিয়ে আসি। তো ওই এলাকার একটা খুব সুপরিচিত একটা হুজুর আছে, সবাই জানেন, সবাই জানে এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে হুজুরে নিয়ে ডাক দিয়ে আসার পর দেখে তো হুজুর ঘরে ঢুকা পরিস্থিতি দেখা, বাচ্চারা দেখে বলতেছে তা কোন বাচ্চা, যে এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। বলতেছে যে না, এটা তো আপনার বাচ্চা না। তো এটা শোনার পর মানে পরিস্থিতি খুব মানে ঠান্ডার মতো পড়ে গেছে। তো বলতে এটা আমার বাচ্চা, আমার বাচ্চা কই। যে আপনাদের যদি মনে সাহস থাকে, আপনারা যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। তো হুজুর বলছে আমি আমার বাচ্চারে চাই। ওর মা বলতেছে আমি আমার বাচ্চারে চাই। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। তো হুজুরটা বাচ্চাদের নিয়ে ওর ঘাটটা ধরে আপনার হুজুর সূরা ডোরা পড়া শুরু করছে। তো কিছুক্ষণ সূরা ডোরা পড়ার পর বাচ্চাটা ওই যে কালো বিড়ালটা ছিল না, কালো বিড়ালের পরিণত হয়ে গেছে, হইয়া লাফ দিয়া ওই জানলা দিয়ে হাইটা চলে গেছে। তো হুজুর বলছে দেখছেন, এটা আপনার বাচ্চা না, এটা আপনার বাচ্চা না, এটা ছিল একটা খারাপ জিনিস। হয়েছে কি এটা বলেন। তো ওর মা সবকিছু খুইলা বলে এমন এমন সকালবেলা, এটা একদম চোখের সামনে, হ্যাঁ। এবং আপনি আপনার সেই মায়ের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন? মায়ের কাছ থেকে শোনা, চোখের পলকে যখন আমাদের ঘটনাটা বলতেছিল, আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ ছিলাম, মানে ওনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমার ওয়াইফ কান্না করে দিচ্ছে
তো মানে এমন ভাবে বলতেছিল যে রাসেল ভাই আপনি যদি থাকতেন সামনে হয়তো বা আপনার মনটা অনেক নরম হয়ে যেত। তো হুজুর বলছে যে, হুজুর জিজ্ঞেস করতে আমার বাচ্চা কই, কয় যে বলছে যে যখন আপনার বাচ্চারা যে এক দৃষ্টিতে তাকায় দেখতেছিল তখনই আপনার বাচ্চারা খায় ফেলছে। তখন যখন আপনি জানলা লাগাইছেন তখন জানলা লাগানোর সামনে আপনার বাচ্চা ছিল না, তখন ওই বিড়ালটা আপনার বাচ্চার রূপ ধরে ওখানে শুয়ে ছিল। এই সারাদিন যা খাওয়াইছেন ওই বিড়ালই খাইছে, আপনার বুকের দুধ ওই বিড়ালই খাইছে। এমন করে যদি আমার না ডাকতেন এমন করে হয়তো বা আরো 3-4 মাস হয়ে থাকতো, এবং সেই বাচ্চা নাই এখন, কিন্তু ওই বাচ্চা আর কখনোই এবং চোখের পলকে এরকম হয়ে গেছে। এমন হয়ে গেছে। এটা আপনাদের পুরান ঢাকার ঘটনা। হ্যাঁ, এটা আমার কি পুরান ঢাকার অবিশ্বাস্য ঘটনা। ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। আচ্ছা, আমি তৈমুর। জি, আমি ঢাকার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি। ওকে, সো আপনার ঘটনায় যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2013 সালের জি আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনা, ওর নিজের লাইফের ঘটনা। জি ঘটনা হচ্ছে যে 2013-এ ও হঠাৎ করেই পড়ালেখার মাঝখানে সিঙ্গাপুর চলে যায়। আচ্ছা, তো সে বাবা মার একমাত্র সন্তান। হুম। তার মা থাকে গ্রামে এবং বাবা থাকে চিটাগাংয়ে। আমি একটু বলি যে এই ঘটনাটি প্রচন্ড ইমোশনাল। আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, কারো বাবা জীবিত আছেন, কারো বাবা মৃত, এবং আমাদের প্রত্যেকেরই বাবাকে নিয়ে অনেক ধরনের ইমোশন কাজ করে। এবং আমরা মানে ছোটবেলা থেকেই যে যাকে দেখে বড় হই আর কি, সেই বাবাকে নিয়ে এই ঘটনাটি। কিন্তু এই ঘটনাটির মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে যেগুলো সত্যি অন্যরকম। সো আমরা চলে যাব ঘটনায়। আচ্ছা, তো সে যখন চলে গেছে, তো বাবা মার একমাত্র সন্তান, তো সে চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে তার বাবা একটা মানে খুব বড় ধরনের অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যায়। তো সে যখন মারা যায় তখন তার ফ্যামিলি ডিসিশন নেয় যে তাকে জানানো হবে না, ছেলেটাকে জানানো হবে না, দেশের বাইরে জানানো হবে না। কারণ যদি জানানো হয় তাহলে তার মেন্টালি হয়তো ডিস্টার্ব হইতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে বা ওখান থেকে চলেও আসতে পারে, মাত্র গেছে ছেলেটা। তো তার মায়ের ডিসিশন নেয় যে না, ছেলেটাকে জানানো যাবে না। তো ছেলেটা এই ব্যাপারে কিছুই জানে না। সে কন্টিনিউয়াসলি মায়ের সাথে গ্রামে ফোনে কথা বলে আর বাবার সাথেও চিটাগাংয়ে কথা বলে, কিন্তু তার বাবা মারা গেছে সে জানে না, কিন্তু সে তার বাবার সাথে কথা বলতেই থাকে। এই কথাটা তার মাকে বলে যে মা, বাবাকে তো এটা আমি বলছি। তো তার মা শুধু কাঁদে, বলে যে মা তুমি কাঁদো কেন, সমস্যা কি তোমার? বলে যে না বাবা, তুমি তো দেশের বাইরে আছো, এর জন্য তোমার আমার মনটা খারাপ লাগে। তার মা তখনও তাকে বলে না যে তোমার বাবা মারা গেছে। আচ্ছা, তো তার এক মামা আছে, মামাকেও বলে যে মামা, বাবারে তো খুব মিস করতেছি, মাকে খুব মিস করতেছি, তোমাদের কথা খুব মনে পড়ে। আচ্ছা, তখন তার মামা বলে যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তো দেশে আসবেই কয়েকদিন পরে। তো এর মাঝে প্রায় 14 মাস চলে যায়। এর মধ্যে ছেলেটা কিছুই জানে না যে তার বাবা মারা গেছে, এই কথাটা তাকে কেউই জানে নাই। তো হঠাৎ করে একদিন 14 মাস পরে সে কোম্পানি থেকে 2 মাস 15 দিন ছুটি পায়। তার মাকে জানায় যে মা, আমি তো দেশে আসবো, তুমি বাবাকে বলবা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতে। তো তার মা তখন আবার কাঁদে, বলে যে বাবা তুমি আসবা, আমার মন খারাপ লাগতেছে তাই আমি কাঁদতেছি, অন্য কোনো ঘটনা না। তো ছেলেটা নর্মাল মনে করে যে একমাত্র ছেলে, অনেকদিন বাইরে ছিলেন হয়তো, হতেই পারে। তো মা বলে যে না, তোমার মামা যাবে, তোমার বাবা তো একটু অসুস্থ, তোমার মামা যাবে। তো বলছে ঠিক আছে, মামা আসুক বাবা আসুক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি, তার মামা যায় এয়ারপোর্টে, গিয়ে তো ছেলেটাকে খুঁজে পায় না, ভাগিনাকে খুঁজে পায় না। তো সে বলে যে বোনকে ফোন করে বলে তোমার ছেলেকে তো খুঁজে পাচ্ছে না। কিন্তু ছেলেটা রাতে ল্যান্ড করে ওর বাবার সাথেই দেশে চলে আসে, মানে ওখানে মামা যে ছেলেটাকে খুঁজে পায় না। আচ্ছা, কিন্তু বাবার সাথে ছেলেটা চলে আসে গ্রামে রাতের বেলা, সকালবেলা চলে আসে। তো চলে আসার পরে একটা মসজিদ ছিল বাড়িতে, গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে কবরস্থান, তার পাশে হচ্ছে একটা খেজুর গাছ। তো ছেলেটা খেজুরের রস খেতে খুব পছন্দ করতো। মসজিদের কাছে যখন আসার সময় তার বাবা বলে যে বাবা তুমি বাসায় যাও, আমি খেজুর রসটা নিয়ে আসি। তো বলছে ঠিক আছে বাবা যাও, আমি বাসায় যাই। তো ছেলেটা বাসায় যায়, বাসায় গিয়ে তার মা বলে এই অবস্থা। তখন জানে যে তার বাবা নাই, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, বলে যে না, আমি তো বাবার সাথে একটু আগে কথা বলছি, দেখো আমার ফোন লিস্ট চেক করে দেখেছে, ডায়াল করলে রিসিভ করলে তার বাবার কোনো নাম্বার নেই, কিন্তু সে একটু আগে কথা বলছে তার বাবার সাথে, এটা সে 100% শিওর। বাট সে কোনো প্রুফ দিতে পারছে না। তারপর বললো যে এইমাত্র বাবা আমাকে বললো যে খেজুর রস আনবে। তো বলছি চলো দেখাই তোমাকে বাবার কবর। তারপর তো ওকে নিয়ে বাবার কবর দেখায়, দেখা যায় যে খেজুর গাছের নিচেই তার বাবার কবরটা, ওখানেই তার বাবাকে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক, ছেলেটা একটু নর্মাল হয়, রাতে ঘুমায়। তো তার বাবা যে রুমে ঘুমাতো ছেলেটাকে ওই রুমেই ঘুমাতে দিতে হয়। তো ঘুমায় ছেলেটা, হঠাৎ করে মাঝরাতে ছেলেটার ফোনে কল আসে,
আচ্ছা তো সে বললো যে আমি আজকে দেশের বাইরে থেকে আসলাম, আমার ফোনে কল আসলো, মানে সমস্যা কি? তো সে ফোন রিসিভ করে। তো প্রথম 8-10 সেকেন্ড কোনো কথা হয় না, সে হেলো হেলো করতে থাকে। হঠাৎ করেই মানে একটা চাপা একটা কান্নার কণ্ঠে বলতেছে যে বাবা কেমন আছো, মানে হুবহু ওর বাবার কণ্ঠ, বাবা কেমন আছো। সে এটা শুনে একদম মানে হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, আমার বাবা মারা গেছে, এটা সম্ভবই না। জি। তো তারপর সে মানে কান্নাকাটি শুরু করে, চিল্লাচিল্লি শুরু করে। তোর মা আসে, ওর মামা আসে, এসে ওকে শান্ত করে। তো পরের দিন সকালে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। হুম। কবিরাজ বলে যে বাবা তুমি দেশের বাইরে থেকে আসছো অনেকদিন পরে, এটা কোনো সমস্যা না, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবা তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবা। হুম। তো ছেলেটা বলছে ঠিক আছে। তো পরের দিন রাতে ছেলেটা আয়াতুল কুরসি পরে ঘুমায়। তো পরের দিনও মাঝরাতে একটা ফোন আসে ওর ফোনে। আচ্ছা। তো সে ভয়ে ফোন রিসিভ করে না, কয়েকবার ফোন রিসিভ করে না, পরের বার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে দেখে তার বাবার কণ্ঠে একটা কান্না, আর কিছুই শুনে না, একটা কান্নার পরে লাইনটা কেটে যায়, এরকম স্টিল মানে কয়েকদিন ধরে চলতে থাকে। কয়েকদিন চলার পরে সে আরেকদিন ফোন রিসিভ করে মাঝরাতে। ফোন রিসিভ করার সাথে মানে তখন যখন ফোন রিসিভ করতে থাকে সে জানে যে তার বাবা ফোন দিছে, এটা সে জানে তার বাবা ফোন দিছে, এজন্য সে ফোনটা পিক করে। যদি তার বাবা আবার বলে যে বাবা কেমন আছো, এই ভয়েসটা শোনার জন্য ছেলেটা তারপর আবার ফোনটা রিসিভ করে, কিন্তু তখন আর শুনে না বাবার কণ্ঠ, তখন শুধু একটা দীর্ঘশ্বাস। একটা মানুষ যখন অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন শুধু ওই দীর্ঘ নিঃশ্বাসটা শুনেছি, শোনার পরে লাইনটা কেটে যায়। এখনো প্রায় মাঝরাতে ওর ফোনে ফোন আসে, এখনো আসে? হ্যাঁ এখনো ফোন আসে। আচ্ছা। ওর ফোনে এখনো ফোন আসে এবং সে ফোনটা ইচ্ছা করে রিসিভ এই নাম্বারটা সে জানে, হ্যাঁ, এই নাম্বারটা কোনো সময় খোলা থাকে না। নাম্বারটা, হ্যাঁ সে নাম্বারটা জানে, কিন্তু পরের দিন সকালবেলা বা এই যখন নাম্বারটা কার কখনো কোন দিন উনি খোঁজ নেওয়ার চেষ্টা না, এই করেছেন? জিনিসটা অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেন। যখন কবিরাজ বলছে যে বাবা এটা তোমার সাথে হবে, প্রতিনিয়ত হবে বা হচ্ছে, এটা নিয়ে তুমি কখনো মাথা ঘামায়ো না। আচ্ছা। বলছি যে তোমার একটাই সলিউশন যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি করে ঘুমাবা, তোমার কখনো ক্ষতি হবে না, এই Okay. চেষ্টা করো, তাহলে কিছু হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ শুরু করেন। হ্যালো লিসনার্স, ওয়ান্স এগেইন মেহেদী হাসান রাব্বি। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। জি। এটা তাদের মানে এলাকার একটা খুব প্রচলিত একটা ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে। আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। জি। আচ্ছা যাই হোক, তো ওই এলাকাতে মানে একজন হুজুর ছিল আর কি। জি। তিনি এইভাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, এবং তিনি পোজেস্ট মানে জিনে ধরা বা পোজেস্ট লোকদের মানে সাহায্য করতেন বা ওদের মানে ট্রিটমেন্টটা উনি করতেন আর কি, সবসময় উনি এই কাজটা করতেন। তো এলাকায় এইভাবে প্রচলিত ছিল, লোকজন বলতো যে ওনার সাথে জিন আছে, মানে গ্রামের ভাষায় যেটা বলে যে ওনার সাথে জিন আছে। তো এইটা আসলে আমরা আগে শুনতাম, কখনো মানে বিশ্বাস করতাম না। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। তো ওনার মোটামুটি বয়স হয় 85 এরকম। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো ওনাকে ঢাকাতে একটা সুনামধন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ওখানে ভর্তি থাকাকালীন অবস্থায় উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে ধরেন উনি মারা যায় সন্ধ্যার পরে আর কি। তো আমাদের আসলে গ্রামটা, আমাদের দেশের বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা, ওখানে নারায়ণপুর ইউনিয়ন আর কি। তো ওখানে যেতে হলে মনে করেন ঢাকা থেকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। তো সন্ধ্যার পরে যেহেতু হসপিটাল থেকে লাশ বের করা বা ইয়া করা একটা ফর্মালিটিস আছে, সময় লাগে। তো সব মিলিয়ে প্রায় যেতে যেতে রাত্র প্রায় 12টা বাজবে। তো ওই দিন আর জানাজা বা দাফন করা সম্ভব না। তো পরের দিন জানাজা বা দাফন এটার মানে ইয়া করা হয়, ডেট ফিক্সড করা হয়। তো ঢাকা থেকে ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে রওনা দেয়। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু প্রবলেম হয়, যেমন দেখা গেল চলন্ত গাড়ির মধ্যে মনে হচ্ছে যে বাহির থেকে কেউ নক করছে, যেটা কখনোই পসিবল না। আচ্ছা। যে একটা চলন্ত গাড়ির মধ্যে বাহির থেকে কেউ নক করতে পারে না। তো এইরকম একটা প্রবলেম। আবার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ গাড়ির স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তারপর আবার দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বড় বড় ইট মারছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না গাড়ির। তো এভাবে যাই হোক, এইসব সমস্যাগুলোর মাঝখান দিয়ে ওরা প্রায় রাত্রে 12:30-1টার দিকে লাশ নিয়ে গ্রামে যেয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে লাশ তো আর ঘরে রাখা যায় না, লাশ বাহিরে রাখতে হবে। তো কোথায় রাখবে? মসজিদের সামনে একটা বাদাম গাছ আছে, আর ছোট একটা মাঠের মতো আর কি, 40-50 জন মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা।
তো ওখানেই লাশ রাখার ডিসিশন নেওয়া হয়। আর রাতের বেলা লাশ পাহারা দেওয়ার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে যে মারা গেছে কবিরাজ, ওনার একজন ভাতিজা, ছোট ভাতিজা, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আর বাকি 2 জন হচ্ছে ওই বাড়ির আর কি সদস্য, ওদেরকে এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয় লাশটা রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি। তো শীতের দিন থাকার কারণে আর কি কিছু সময় 1-2 ঘন্টা থাকার পরে যেই 2 জন লোক ছিল, ওরা 2 জন মানে বলতেছে যে আমাদের কাছে ভালো লাগছে না, খারাপ লাগছে, আমরা থাকতে পারবো না। তো যে মানে ওনার যে ভাতিজা ছিল উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আমি রাতে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তো এটা বলার পরে ওই 2 জন চলে যায়। চলে যাওয়ার পরে তো একাই থাকে। তো বসে বসে কোরআন তেলাওয়াত করছিল, তেমন সময় মানে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আর কি ওয়াশরুমে যেতে হবে। তো মসজিদের পাশে কোনো মানে ওয়াশরুম বা এরকম কিছু ছিল না, এটার জন্য বাড়িতে যেতে হবে। তো বাড়ির ডিস্টেন্স বেশি না, অল্প একটু। তো ও ভাবে যে সমস্যা নাই, আমার তো 2-3 মিনিটের বেশি লাগবে না, আমি যাই একটু। তো লাশটা এখানেই রেখে ও বাড়িতে যায় ওয়াশরুমে। যাওয়ার পর ওয়াশরুম থেকে ফেরার পথে ও দেখে যে মসজিদের সামনে যে একটা লাইট জ্বলছিল, লাইটটা অফ, এবং মসজিদের সামনে ছোটই মাঠটাতে দেখা যাচ্ছে প্রায় 40-50 জন লোক সাদা মানে পাঞ্জাবি পরা আর কি, একদম পায়ের হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, আর পাগড়ি পরা, সাথে মানে সাদা একদম অনেক বড় বড় দাড়ি আর কি। তো ওনারা মানে অনেক লোক এখানে জড়ো হয়ে আছে, আর 4 জন লাশের খাটিয়াটার চারপাশে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলছে, মনে হচ্ছে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো ও এটা দেখার পর একটু দূর থেকে ও ডাক দেয় যে এই কে তোমরা, আর লাশের খাটিয়া ধরছো কেন? তো ওখান থেকে একজন একজন একটু বয়স্ক টাইপের একজন ছিল, উনি অ্যান্সার করে যে কেন, এটা আমাদের লাশ, আমরা এটা নিয়ে যাব। এটা শোনার পরে তো অবাক হয়ে যাবে, বলে কি তোমাদের লাশ? এটা তো আমার চাচার লাশ, আমরা সবকিছু ইয়ে করে রাখছি, কালকে জানাজা দিব, তারপর দাফন করবো, আর তোমরা কি বলতেছো এটা তোমাদের লাশ? ওরা বলতেছে না, এটা তোমাদের না, এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব। এটা শোনার পরে ও মানে কিছুটা গেস করতে পারে যে সামথিং ইজ রং। তো ও কি করে মানে দোয়া দুরুদ পড়া শুরু করে। তো ইন দ্য মিন টাইম মানে ওই টাইমেই প্রায় ওর চোখের সামনে থেকেই প্রায় সবগুলা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, তো এটা দেখার পরে মানে ও কিছুটা ভয় পায়, পরে ও চিৎকার করার পরে বাড়ি থেকে আরো লোকজন আসে, সবাই মানে রাতে একবারে পাহারা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে জানাজা দিয়ে লাশ সুন্দর মতোই দাফন করা হয়। তো তারপরে ওই দিনটা ভালো যায়। পরের দিন রাতের বেলা ওই ছেলেটাই স্বপ্নে দেখে যে ওই লোকগুলার মধ্যে ওই যে লোকটা অ্যান্সার করছিল যে এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, ও মানে ওই ছেলেটাকে স্বপ্নে দেখা দেয় যে তোমরা আমাদের লাশটা রাখতে পারবে না, আমরা আমাদের লাশ আমরা নিয়ে যাব। আচ্ছা, তো এটা ও স্বপ্নে দেখার পরে ও মসজিদের হুজুরকে এবং মানে আরো মুরব্বীদের কাছে শেয়ার করে বিষয়টা, যে আমি এই দেখছি স্বপ্নে। পরে ওনারা বলে না, এটা সমস্যা নেই, তুমি ওই দিন হয়তো ভয় পাইছো, এই জন্য তুমি এটা দেখতেছো, এটা কোনো ব্যাপার না। তো এরপরে 2-3 দিন ভালোই যায়, সমস্যা নেই। 2-3 দিন পরে ও আবার রাতে স্বপ্নে দেখে যে ওই লোকটাই ওকে বলতেছে যে পারছো লাশটা রাখতে, বলছিলাম না এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, আমরা ঠিকই নিয়ে গেছি। এটা শোনার পর ওর ঘুম ভেঙে যায় রাতে, ও আর রাতে ঘুমাতে পারে না। সকালে ভোরে ও ফজর নামাজ পড়তে যেয়ে হুজুরের কাছে শেয়ার করে বিষয়টা। তো হুজুর বলে যে আচ্ছা চলো আমরা কবরস্থানে যাই, দেখি কি অবস্থা। কবরস্থানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে সবকিছুই ঠিক আছে, যেভাবে কবর দেওয়া ছিল ওইভাবেই আছে, উপরে যে খাঁচা দেওয়া আছে ওই খাঁচাটাও ঠিক আছে। তো হুজুর বলে কই, কবরের তো কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, এটা তুমি ভুল দেখছো বা স্বপ্নে দেখছো, ভয় পাইছো, এই জন্য এমন আর কি হচ্ছে তোমার। কিন্তু ও মানে না, ও বলে না, আমি দেখতে চাই আসলে কি হয়েছে। পরে মানে ওর জোরাজুরিতে পরে হুজুর এবং এলাকার কিছু মুরব্বীরা সহ আর কি কবরটা আবার নতুন করে খোঁড়ার জন্য আর কি আসে। পরে কবরটা খোঁড়ার পরে প্রথমে মাটি টাটি তোলার পরে দেখতেছে সবকিছুই ঠিক আছে, বাঁশ বা কলাপাতা যেভাবে দেওয়া হয়েছে সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাঁশগুলো সরানো হয় তখন সবার মানে একদম চোখ ছানা ভরা, ভিতরে কোনো লাশ নেই। আচ্ছা, শুধু ফাঁকা। তার মানে স্বপ্নে যেটা বলেছিল যেটা বলেছিল ওইটাই বাস্তব হয়, মানে ভিতরে কিছুই নেই, ফাঁকা। এটা দেখার পরে তো সবাই অবাক। তারপর আর কিছুই করার থাকে না, মানে ওদের মানে ওর স্বপ্নটা বা ওই কথাটাই বাস্তব হয় আর কি। তো পরবর্তীতে এটা আর কি আমাদের ওই এলাকাতে খুব প্রচলিত একটা ঘটনা। আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার, স্বাগতম ভূত এফএম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসি আপনাদেরকে গল্প শোনানোর জন্য। তো আজকের গল্পটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটি গল্প হতে যাচ্ছে। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। আমাদের কাছে আজকে যে গল্পটি পাঠিয়েছে আমাদের প্রতিদিনের লিসনার মোহাম্মদ আরিফ, তিনি তার গল্পটি আমাদের কাছে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আরিফ আর তার বন্ধুরা সবাই অ্যাডভেঞ্চার প্রেমিক। তারা ঠিক করলো গ্রামের সবচেয়ে রহস্য স্থান, যে স্থানগুলো আসলে অনেক কাহিনী জড়িয়ে আছে বা যে স্থানগুলো মানুষ ভয় পায় বা কিন্তু মানে বলা যায় যে ভুতুরে টাইপের গ্রাম, সেই গ্রামগুলোর সন্ধান শুরু করলো, কারণ তারা সেগুলোকে জয় করার চেষ্টা করবে। তো অনেক খোঁজাখুঁজির পর তারা একটা মানে সবচেয়ে রহস্যময় স্থান, একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত মানে রেল লাইনের একটা কাহিনী তারা শুনতে পেল এবং মানে সেই রেল লাইনে নাকি ভুতুরে একটা ট্রেন যায় বা এরকম একটা কিছু কাহিনী। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা যে 4 জন বন্ধু মিলে সেই গ্রামের সবচেয়ে রহস্যময় স্থানে একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত কাটাবে। গ্রামের সবাই তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য বলল। তারা বলল যে এটা অনেক ভয়ঙ্কর, অনেক রিস্কি, তো তাই তোমরা এটা করিও না। কারণ তাদের ধারণা ছিল এই রেল লাইনে এক অভিশাপ আছে। গ্রামের মানুষ বলতো রাতে নাকি একটা ট্রেন দেখা যায় কিন্তু তারা কোনো শব্দ শোনা যায় না। আর কি সেই ট্রেনটা যারা দেখে বা যারা সেই মানে ট্রেনের আশেপাশে থাকে তাদের জীবনে অমঙ্গল নেমে আসে, কারণ সেই ট্রেনটা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে বা ট্রেনে যারা যাত্রী আছে সেই আত্মাগুলো তাদের সঙ্গে সবসময় মানে লেগে থাকে, এরকম একটা কিছু। তো আরিফ ও তার বন্ধুরা নিয়ে রাতের অন্ধকারে একটি ক্যাম্প ফায়ার করার জন্য রেল লাইনের কাছে পৌঁছালো। আর রেল লাইনটি ছিল অনেক পুরনো আর তার উপরে জমে ছিল ঘাস ও শ্যাওলা, চারদিকে ছিল শুধু ঝিঝি পোকার শব্দ। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালানোর জন্য প্রস্তুত নিচ্ছিল তখন তাদের মধ্যে থেকে এক বন্ধু জিসান হঠাৎ বলল, আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ পাশ থেকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। আরিফ তার বন্ধুরা হেসে উঠল, এসব তোমার মনের ভুল, আরিফ বলল। কিন্তু জিসান আরিফের কথা শুনল না আর সে একাই তাঁবুতে চলে গেল, কারণ বাহিরে আসলে তার ভালো লাগতেছিল না বা কোনো শব্দ তাকে ডিস্টার্ব করতেছিল। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে গল্পর আসর জমিয়েছে তখন আকাশ হঠাৎ করে চোখ বদ্ধ করে ফেলল। সে দেখতে পেল একটি পুরনো ট্রেন তাদের দিকে এগিয়ে আসছে। ট্রেনের জানালাগুলো ভাঙা আর ভিতরে কালো ছায়া দেখা যাচ্ছে। সে চোখ খুলতেই দেখলো ট্রেনটি সেখানে নেই। এমন একটা দৃশ্য আসলে সে যখন সবার সঙ্গে শেয়ার করলো সবাই কিছুটা হলো বিভ্রান্ত হলো, কারণ তাদের টিমের মধ্যে সব থেকে সাহসী ছেলে ছিল আকাশ, কিন্তু আকাশেই এরকম একটা স্বপ্ন দেখার পর কিন্তু অনেকটাই ঘাবড়ে গিয়েছে। তার যখন রাত আরো গভীর হলো, আকাশ তার বন্ধুদের নিয়ে গল্প করছিল। হঠাৎ তারা একটি ট্রেনের শব্দ শুনতে পেল, কিন্তু তার সঙ্গে কোনো ট্রেন দেখা গেল না, শুধুমাত্র ট্রেনের শব্দই দেখা যাচ্ছিল। এবং তারা আসলে শব্দটা মানে এমন একটা অনুভব করতেছিল যেন তাদের খুব কাছাকাছি ট্রেনটা এসেছে এবং জোরে জোরে হুইসাল দিচ্ছে। আকাশ তখন তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো যে রেল লাইনের উপর দিয়ে কিছু অস্পষ্ট ছায়া চলে যাচ্ছে। ছায়াগুলো মানুষের মতো দেখতে ছিল কিন্তু তাদের কোনো মুখ ছিল না এবং তারা রেল লাইন থেকে অনেকটা উপর দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ ছায়াগুলো থেমে গেল আর তারা আকাশের দিকে ফিরে তাকালো। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। আকাশ দেখলো তাদের মধ্যে একজন তার দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইছে বা কিছু একটা ইশারা করছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। আকাশ ভয়ে তার বন্ধুদের ডাকলো, কিন্তু ততক্ষণে সব বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। সে বুঝতে পারলো যে তারা সবাই
তাঁবুর ভিতর অনেক আরাম করে ঘুমাচ্ছে। তখন সে মানে কি করবে বুঝতে পারতেছিল না এবং সে কিন্তু দৌড় শুরু করলো। তখন সে দেখতে পেল যে সেই ছায়াগুলো তার পিছন নিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে রেল লাইনের একটি শেষ স্টেশনে পৌঁছালো। স্টেশনটি ছিল পরিত্যক্ত আর তার উপর ছিল ধুলো আর মাকড়সার জাল। আকাশ যখন স্টেশনে ঢুকলো তখন সে দেখলো একটি পুরনো ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনটির দরজা খোলা আর অনেক যাত্রী বসে আছে। তারা সবাই ছিল ছায়া আর চোখগুলো জ্বলছিল তাদের। আকাশে মনে হলো সে যেন একটি স্বপ্নের মধ্যে চলে এসেছে। সে ট্রেনটির ভিতরে যাত্রীদের দিকে তাকালো আর তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য চলে এলো। ট্রেনের যাত্রীদের মধ্যে একজন ছিল জিসান, যে তার বন্ধু আগেই ভয় পেয়েছিল। সে ছিল একটি ছায়া আর তার চোখগুলো জ্বলছিল। সে আকাশের দিকে হাত নাড়ছে যেন তাকে ডাকছে, এসো আমরা একসঙ্গে ট্রেন ভ্রমণে যাই। তো এমন একটা অবস্থায় আকাশ একদম প্রিপারেশন নিচ্ছে যে সে আসলে ট্রেনের মধ্যে উঠবে, কারণ তার বন্ধু তাকে ডাকছে। আর ইতিমধ্যে আকাশ কিন্তু আসলে সবকিছু গুলিয়ে ফেলতেছে, কোনটা স্বপ্ন বা সে কি করতেছে এই বিষয়টা কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। এমন একটা অবস্থায় সে ট্রেনের মধ্যে উঠবে বা পা রাখবে এরকম একটা সময়ের মধ্যে হঠাৎ করে মসজিদের পাশের থেকে আজানের শব্দ আসলো। আর এই আজানের শব্দের মধ্যে সবকিছু মানে হঠাৎ করেই উধাও হয়ে গেল এবং পিছন থেকে জিসান আকাশকে ডাকছে, এই আকাশ। তখন আসলে আকাশ বুঝতে পারলো যে এতক্ষণ তার সঙ্গে যেটা হচ্ছে সেটা আসলে স্বপ্নের মধ্যে হচ্ছে বা ভুতুরে একটা কোনো কাহিনী তার সঙ্গে হচ্ছিল। তো তারপর তারা আসলে সত্যি এটাকে বিশ্বাস করলো যে আসলে ভূত বা এই জায়গাটি অনেক বেশি ভয়ঙ্কর এবং পরবর্তী সময় তারা কিন্তু সেখান থেকে চলে গেল। তো দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।